যদি আমরা ফরেনার দেখি, বিদেশি দেখি, তাদেরকে নিয়ে আমরা একটু বেশি এক্সাইটেড থাকি আমরা বাংলাদেশিরা, আর নিজেদেরকে মানে নিজেদের প্রতি একটা ইনসিকিউরিটি কাজ করে। সো কাইন্ড অফ ওইটাকে ট্যাকল করতে চেয়েছিলাম ফিল্মটার থ্রুতে। সো ওখানে আমার টিম মেম্বার্স আছে হচ্ছে স্বর্ণা হচ্ছে আমাদের প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট। প্রস্থেটিক মেকআপ হচ্ছে নর্মাল মেকআপের থেকে একটু আলাদা, হচ্ছে যে স্পেশাল এফেক্টস মেকআপগুলো থাকে, যে রক্ত মাংস, ওই যে লাস্টে যে মাছটা চলে আছে, ওটার জন্য স্বর্ণা শি ইজ রিয়েলি অ্যামেজিং অ্যাট দ্যাট। এটা হচ্ছে ওর ফার্স্ট ফিল্ম এটা কাজ করে, রাইট? তারপর বর্ষণ ভাই আছে, মেঘদীপা আছে, ওরা হচ্ছে যে মেঘদীপা এটাতে কাজ করে নাই, বাট মেঘদীপা হচ্ছে 200-তে কাজ করছিল, বাট স্টিল ইজ হিয়ার বোনাস। সো বর্ষণ ভাই হচ্ছে এটাতে আর্ট ডিরেকশন করেছে, সো অ্যান্ড হি ওয়াজ অলসো আর্ট ডিরেক্টর ফর পেটকাটা শ অ্যান্ড 200, অ্যান্ড স্বর্ণা অ্যাজ ওয়েল শি অলসো ওয়ার্কড অন 200। সো মানে এগুলো হচ্ছে আমার টিম, অ্যান্ড সব প্রজেক্টে এদেরকে নেওয়ার চেষ্টা করি। অ্যান্ড হ্যাঁ, আর্ট ডিরেকশন, প্রস্থেটিক মেকআপ এগুলা প্রত্যেকটা ফিল্মেই থাকে, কিন্তু আমার মনে হয় যে হরর ফিল্মে এই জনরাতে এই কাজগুলা খুবই ডিফিকাল্ট, এই ডিপার্টমেন্টগুলা। কারণ এখানে যদি ওই মেকআপ বা ওই আর্টের কাজগুলা সুন্দর, আবার সুন্দর না, বিশ্রী না হয়, তাইলে হচ্ছে ফিল্মটা কাজ করে না। সো দে ডিড অ্যান অ্যামেজিং জব। সো হ্যাঁ, বেসিক্যালি আই গেস আমার কি নিয়ে কথা বলার কথা, আই গেস আমার হরর জনরাটা নিয়ে একটু কথা বলার কথা। আমি বেশিক্ষণ কথা বলবো না, একটু কথা বলে কারোর যদি কোনো প্রশ্ন থাকে এগুলো নিতে চাই। আই গেস মানে আমি অনেক ডিফারেন্ট জনারে কাজ করেছি। আমার হচ্ছে যে ক্লোজ আপ কাছে আসা গল্প বানানো হয়েছে, রোম্যান্টিক কাজ বানানো হয়েছে, 700 টাকার নামে একটা কাজ করেছিলাম প্রীতমকে নিয়ে, যেটা ছিল কাইন্ড অফ কমেডি ছিল আমি বলবো। তো অনেক ডিফারেন্ট কাজ করা হয়েছে, কিন্তু জানি না, আমার কাছে সবসময় মনে হয়েছে যে ভূতের গল্প আমাদের কিন্তু অনেক সুন্দর ভূতের গল্পের একটা লিটারেচারে আমাদের আছে, মানে অনেক সুন্দর ভূতের উপন্যাস আছে, আবার ফোক টেলস আছে আমাদের ভূতের। আবার মানে আমি বলবো যে কালচারালি বাংলাদেশে বা পুরো আমি বলবো সাবকন্টিনেন্টে আমাদের ছোটবেলার একটা রিচুয়াল যে ভূতের গল্প বলা, যে আমার সবসময় আমার খুব স্ট্রং একটা মেমোরি হচ্ছে যে কাজিনদের সাথে বসে মানে গভীর রাতে ঠান্ডা শীতকালে মানে ভূতের গল্প শেয়ার করা বা নানি দাদিদের থেকে ভূতের গল্পগুলো শোনা। সো এটা কিন্তু আমাদের খুব বড় একটা কালচারের পার্ট, ভূতের গল্পটা, কিন্তু আমরা এটাকে অ্যাকনলেজ করি না। আমরা হচ্ছে যে মানে অনেক কিছুকে আমরা বলি যে এটা আমাদের জাতীয় এইটা, কিন্তু ভূতের গল্প জিনিসটা কিন্তু আমাদের মানে একটা ইটস সামথিং যেটা পাসড অন, প্রত্যেকটা জেনারেশন ভূতের গল্পগুলোকে পরের জেনারেশনকে পাস অন করে। সো আমার কাছে মনে হচ্ছে যে হররের সাথে আমাদের একটা কানেকশন আছে, কিন্তু কেন জানি আমরা এটা ভিজুয়ালি দেখাতে পারছি না আমাদের সিনেমাতে, আমাদের ফিল্মে আমরা এটা কেন জানি অ্যাটেম্প্ট নিচ্ছি না, কারণ আমাদের মনে হচ্ছে যে আচ্ছা হরর করতে গেলে আবার ফালতু হয়ে যেতে পারে, কমেডি হয়ে যেতে পারে। সো এই ফরেনারজনিতে অ্যাকচুয়ালি আমি দুইটাই করেছি, হররও আছে আবার কিছু কিছু কমেডির এলিমেন্টও আছে, একটু ড্রাই কমেডি বা ডার্ক কমেডি বলা যায়, ওইরকম কিছু এলিমেন্টও ছিল। সো আমার কাছে মনে হয়েছিল যে আসলে হররটা অ্যাটেম্প্ট করা যায়। সো পেট কাটা শো নামে একটা সিরিজ করি, তারপরে মশারি শর্ট ফিল্মটা বানাই, আর আমি দেখি যে রেসপন্সটা আসলে খুবই সুন্দর ছিল। খালি দেশে না, আমি দেখলাম ইন্টারন্যাশনালি, আই গেস আপনারা নিউজ টিউজে দেখেছেন যে মশারি বা পেট কাটা সবাই এবার 200। আমি জাস্ট এই সপ্তাহে আসলাম একটা মন্ট্রিয়ালে ফ্যান্টাসিয়া ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তারপর নিউ ইয়র্কে একটা নিউ ইয়র্ক বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, দেখলাম যে এই কাজগুলো খালি দেশে না, ইন্টারন্যাশনালি অনেক একটা জনপ্রিয়তা পাচ্ছে। সো দেখলাম যে আসলে মানে আমার কাছে মনে হয় যে হররের আলাদা একটা ফ্যান বেস আছে, আর হররের আলাদা একটা কি বলবো, আমার কাছে মনে হচ্ছে হরর নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমি অনেককে দেখি যারা টার্কিশ হরর মুভি দেখে, যে কি সব যে দাব্বে, সিকিম, এগুলোর অনেক বড় ফ্যান দেখি বাংলাদেশে, কিন্তু আমরা আবার মানে টার্কিশ ড্রামা বা টার্কিশ আর্ট ফিল্ম তেমন হয়তো দেখা হয় না, কিন্তু টার্কিশ হরর ফিল্ম দেখা হয়। মানে আমার মনে হয় যে হরর ফিল্মগুলো অন্যভাবে একটা ট্রান্সলেট করে, অন্যভাবে ট্রাভেল করে, যেটা অন্য কাজ করে না। ঠিক সেভাবেই হচ্ছে যে আমার করা হরর কাজগুলা অনেক ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়াতে আমি দেখি বিশাল ফ্যান বেস। আমার পেট কাটা শহরের সিনেমাটোগ্রাফার ছিল তাসিন রহমান, যে আই গেস আপনার ওনার অন্য কাজও দেখেছেন, হি রিসেন্টলি ডেড তুফান তাণ্ডবের ক্যামেরার কাজও করেছে। সো তাসিন ভাই যখন তুফান শ্যুট করতে যায় ইন্ডিয়াতে, আমাকে বললো যে পুরো ওখানে ক্রু সবাই হচ্ছে পেট কাটা শো দেখেছেন, দে আর অল ফ্যান। সো শুনে ভালো লাগলো যে এটার ফ্যান বেসটা খালি বাংলাদেশে না, ইটস গোয়িং ইন্টারন্যাশনালি। তো হ্যাঁ, আই থিঙ্ক সামথিং মানে দের ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট হরর জনরাটা, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে একটা জনরা হচ্ছে সুপারফিশিয়ালি করা যায় বা এটার আরও গভীরে যাওয়া যায়। যেমন আমরা এখন অনেক ফিল্ম দেখি যেগুলো হচ্ছে যে বিভিন্ন অন্যান্য জনরা থেকে ইন্সপায়ার্ড, যেমন
সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে ইন্সপায়ার্ড ফিল্ম বা বলিউড থেকে ইন্সপায়ার্ড ফিল্ম, এগুলো আমরা অনেক দেখি। সো ডেফিনেটলি আমরা ইন্সপিরেশন নিতে পারি, কিন্তু আরেকটু গভীরে যেতে হয় ইন্সপিরেশনটা নিয়ে। যেমন ফরেনার্স ওনলি যে জিনিসটা নিয়ে ডিল করে ওইটা হচ্ছে যে মানে ব্রিটিশ ইনভেশনের পর থেকে আসলে আমাদের মধ্যে কোন জিনিসগুলো এখনো রয়ে গিয়েছে, যে আমরা হচ্ছে যে সাদা চামড়ার কাউকে দেখলেই যে একটা ফ্যাসিনেশন আছে, ওটার সাথে আসলে পাস্টের সম্পর্ক কি আমাদের। সো আই থিঙ্ক একটা ডিপার জায়গায় যদি নিতে পারি আমরা হররটাকে, সারফেস লেভেল না নিয়ে, এটা যে কোনো জনারের জন্যই হোক, তাহলে আই থিঙ্ক একটা মোর হোলসাম অ্যান্ড মোর ডিপ একটা কিছু আমরা বানাতে পারি। তো আমি আর বেশি কথা বলতে চাই না, আমি ওনাদের থেকে শুনতে চাই যে ফরেনার্স ওনলি বানানোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যান্ড কি চ্যালেঞ্জেস ছিল অ্যান্ড অল দ্যাট। অলরেডি শুরু হয়ে গেছে হরর। ও ওয়াও, করে কিছু দেখি বলতে চাও? কারো কি কোনো কোশ্চেন আছে মানে প্রস্থেটিক নিয়ে বা প্রস্থেটিক মেকআপ নিয়ে? আচ্ছা, প্রস্থেটিকটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশের জন্য অনেক নতুন। আমাদের প্রস্থেটিক ডিপার্টমেন্ট শুরুই হয়েছে আসলে ফরেনার্স ওনলি দিয়ে এবং হচ্ছে নুহাস ভাইয়ের হাত ধরে। সো প্রস্থেটিকের ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে ট্রান্সফর্মগুলো দেখি বিভিন্ন হলিউডে বা বলিউডে, যে আমরা ট্রান্সফর্মগুলো দেখি, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে এত বছর ছিল না। সো সেটা শুরু হয়েছিল নুহাস ভাইয়ের হাত ধরে। তো মেকআপ থেকে হচ্ছে প্রস্থেটিকের যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের দেশের জন্য আসলে প্রস্থেটিকটা একটু ডিফিকাল্ট। যেমন আমাদের এই মাস্ক যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মাস্ক, আমাদের ফার্স্ট মাস্কটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল। তো এটাকে হ্যান্ডেল করা, তারপর হচ্ছে যে কোনো র্যাশগুলো দেখা গিয়েছে স্কিনের, সেইটাকে হচ্ছে এই গরম একটা ওয়েদারে হচ্ছে মেনটেন করাটা ছিল অনেক কষ্টের। তো সেদিক থেকে যখন আসলে অডিয়েন্সের ভালো লাগে তখন মনে হয় যে সাকসেস। তো এই আর কি। কিছু কিছু বলেন, আপনার ওই যে কুকুরের কাহিনীটা বলেন। ভাই যেভাবে বললো যে আমারও আসলে লং ফরম্যাট ফিল্ম বা ফিকশনাল সিনেমাদের হাত ধরে করা হচ্ছে। তো মানে আর্ট ডিরেকশন অনেক রকমই হয়, কিন্তু এটা জাস্ট হচ্ছে আমাদের হরর জন্যটা আমাদের একটু টেকনিক্যাল হতে হয়। জাস্ট হচ্ছে যে লজিক্যাল এবং টেকনিক্যাল দুইটাকেই যাতে হচ্ছে বিলিভেবল জায়গায় একটা নিয়ে যাওয়া যায়, ওইটারই আমরা ট্রাই করি। যেমন আমরা একটু আগে কথা বলতেছিলাম যে হাসান যে হাতে একটা চামড়া মানে নিয়ে করছে, ওইটা অ্যাকচুয়ালি একটা চামড়া, এবং এটা আমরা আসলে 3 দিন ধরে প্রিজার্ভ করছি। বা যে গরুর যে মাথাটা, এটা আমরা আসলে দেখা যায় যে এখন আরও যে মানে গরুর মাথাটা আসলে কঙ্কাল হিসেবে খুব একটা রিসেন্টলি পাওয়া যায় না। তো আমরা লিটারেলি একটা গরু নিয়ে ওই মাথাটাকে ওইভাবে চামড়াটা তুলে ওই কঙ্কালটাকে প্রিজার্ভ করে করে শুট করি। সো এটার জন্য, এবং এই লোকেশনটা কিন্তু একটা রিয়েল গ্যালারিতে শুট। আমার মনে হয় যে আমাদের ইন্টায়ার ক্রু আমরা ওই দিন অসুস্থ হয়েছি, তার কারণ হচ্ছে আমাদের সারাটা দিন এই গ্যালারিতে স্মেল সব কিছু নিয়ে। তো কারো কি কোনো প্রশ্ন আছে? হরর ইয়েতে দাঁড়ান, তাহলে শখ খাবে না, যে কার্পেটে দাঁড়ান। হরর তো এর জন্য একটু হচ্ছে পড়ে যাচ্ছে, শর্ট খাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এমনি শোনা যাচ্ছে। প্রথমত অনেক ধন্যবাদ নুহাস ভাইকে, যে যিনি আর কি হচ্ছেন ফরেনার্স ওনলি ফিল্মটাকে সবার জন্য দেখার সুযোগ করে দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত মশারিটা দেখার পর আমি ফরেনার্স ওনলি মুভিটা দেখার জন্য আমি খুব পাগলের মতো খুঁজছিলাম। ওই তো জানি তো বাঙালির স্বভাব, যে চিপা চুপা খুঁজে খুঁজে পাই নাই পরে দেখার সুযোগ পাইলাম। তো ফরেনার্স ওনলির এই ক্যামেরা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। ইভেন আমার কাছে মনে হচ্ছে মশারির চেয়েও বহু ডেপথ আমি এটার মধ্যে পেয়েছি। ইভেন হচ্ছে এত রিয়েলিস্টিকভাবে যে সাজানো হয়েছে, তা আসলে মানে কি বলবো। আচ্ছা যাই হোক, আমার ফার্স্ট প্রশ্ন সেটা হলো যে ফরেনার্স ওনলিতে যে এই যে লাস্টে যে মাস্কটা বানাইছিল, যে লাস্টে যে হোয়াইট স্কিনের যে মাস্কটা বানানো হয়েছিল, সেখান থেকে মনে হচ্ছে যে হ্যানিবাল লেক্টারকে মনে পড়লো কেন যেন। তো আপনার তো কখনো ফিল আসে নাই যে হিউম্যান স্কিন নিয়ে যে করতেছে,
তো আপনার সেই হিউম্যান স্কিন নিয়ে যখন ভাবতেছিলেন বা ওরকম যখন কাজটা যখন বানাচ্ছিলেন, তখন ওই সময় কি আপনার মনের ভিতরে কি যে হ্যানিবাল লেকচারের কথা কি মাথায় আসতেছিল, বা ধরুন যে সাইলেন্স অফ দি ল্যাম্ব বা যত যাই? এর হলো ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হলো যে এই যে প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষজন, ঠিক আছে, যেমন আপনাদের সাথে ওনাদের সম্পর্কটা, মানে সম্পর্কের মধ্যে বহু ডিফারেন্স যায়, সামাজিক অবস্থান বহু ডিফারেন্স যায়। তো ট্যানারির মানুষজনের সাথে যখন মিশা মানে এমনি তো যখন না মিশলে তো আসলে এভাবে আসলে গল্পটা ফুটে ওঠার কথা না। তো ওনাদের যে কষ্ট, ওটা বাস্তবে কিভাবে ফিল করতেছিলেন ওই সময়, এবং কিভাবে সেটা মুভিতে ছাপ ফেলাতে পেরেছেন, কতটুকু সফল হয়েছে সেটা আসলে আমি আসলে না মিশলে বুঝতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি এদিক দিয়ে অনেক সফল। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমার কি মাইক লাগবে নাকি শোনা যাচ্ছে আমি জানি না। আচ্ছা, না থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, মাস্কটা বানানোর সময় আমি বলবো যে হররের মধ্যেও অনেক সাবজনর আছে হররের, যেমন সাইকোলজিক্যাল হরর আছে, আবার বডি হরর আছে। সো বডি হরর একটা সাবজনর যেখানে হচ্ছে যে ফিজিক্যাল মিউটিলেশন এর সাথে একটা সম্পর্ক আছে, যেমন দ্য ফ্লাই, ওটা বডি হররের মধ্যে পড়ে। আবার হচ্ছে যে অনেকগুলো ফিল্ম আছে যেখানে হচ্ছে যে হিউম্যান স্কিন নিয়ে ডিল করা হয়, যেমন একটা তো বললেন সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, যেখানে একটা সিন আছে হ্যানিবাল লেক্টার একজনের ফেস মাস্ক হিসেবে পড়ে। আরেকটা হচ্ছে যে টেক্সাস চেইনস ম্যাসাকার মনে হয়, সেখানেও একটা মাস্কের ব্যাপার আছে। অটোপসি অফ জেন ডো, হ্যাঁ অনেকগুলো ফিল্ম আছে যেগুলো এটা নিয়ে ডিল করে। সো ডেফিনেটলি এই জিনিসটা নিয়ে আগে অনেক ফিল্ম মেকার ডিল করেছে। সো আমাদের গোল ছিল যে এইটাকে কীভাবে আমরা বাংলাদেশে এটাকে কীভাবে ডিল করতে পারবো আমাদের ফিল্মের কনটেক্সটে। যেমন যে জিনিসটা আমাদের জন্য নতুন ছিল, যে দেখবেন যে মাস্কটা একটা দড়ি দিয়ে বাঁধা ছিল পিছন দিক দিয়ে। সো আমার কাছে ওই দড়ির শটটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, কারণ মাস্কটার লুকটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি, মেবি 200% হয় নাই, মেবি 100-এর কাছাকাছি হবে, একটু কম হতে পারে, বাট লাইটিংয়ের কারণে প্লাস ওই যে দড়ির যে শটটা, যে দড়ি দিয়ে মাছটা বাঁধা, ওটা দেখে রক্ত পড়ছে, ওইটাতে একটা বাংলা ফ্লেভার ছিল, যেটা একটা টেক্সাস চেইনস ম্যাসাকার বা হ্যানিবাল লেক্টার ফিল্মে সায়েন্স অফ দ্য ল্যাম্বসে পাওয়া যাবে না। সো আমার গোল সবসময় হচ্ছে যে এটা চিন্তা করা যে আসলে ফিল্মের হিস্ট্রিকে দেখা, আগে কি কাজগুলো করা হয়েছে, সেগুলো থেকে আমরা কীভাবে ইন্সপিরেশন নিতে পারবো, প্লাস আমাদের দেশের কনটেক্সটে কীভাবে ওটাকে ইউজ করতে পারবো। সেকেন্ড কোয়েশ্চেনটা, হ্যাঁ, যে মানে যে কোনো ফিল্ম বানানোর সময় আসলে সোশিও ইকোনমিক একটা হিউজ ডিফারেন্স আছে আমার আর যে টাইনিতে অ্যাকচুয়ালি কাজ করছে। সো আমাদের রেকি জোন অনেকবার আমরা টাইনিতে গিয়েছি, ওখানে লোকজনের সাথে কথা বলেছি কিছু কনটেক্সট নেওয়ার জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো না যে এই ফিল্মের উদ্দেশ্য ছিল যে একটা ট্যানারি ওয়ার্কারের যে রিয়েল কষ্ট ওইটাকে রিয়েলিস্টিকলি তুলে ধরার গোল কিন্তু আমাদের ফিল্মে ছিল না। সো আমি বলবো না যে ওদের রিয়েল লাইফের যে দুঃখ কষ্ট আছে ওইটা আমরা ক্যাপচার করেছি, ওটা আমাদের ইন্টেনশন আসলে ছিল না। আমি বলবো যে একটা কাল্পনিক একটা ব্যাপার ছিল, যে কিছু রিসার্চ করেছি যে ট্যানারি যে কেমিক্যালগুলো থাকে ওই কেমিক্যালগুলো স্কিনের জন্য অনেক খারাপ। সো আমরা দেখেছি যে হাসান গাইটের তারও একটা স্কিনে একটা ডিজিজ আছে, সে একটু পরপর চুলকাচ্ছে তার স্কিন। আবার ওইটার সাথে একটা মেটাফরিক্যাল কানেকশন আছে, কারণ পুরো গল্পটাই তো আসলে স্কিন নিয়ে, যে আমরা বাঙালি হিসাবে আমাদের নিজের চামড়াকে অ্যাকসেপ্ট করতে পারি না, আমরা ফেয়ার অ্যান্ড লাভলি দেই বা ফর্সা হতে চাই বা একটা ফরেনারকে বেশি গুরুত্ব দেই, আর আমাদের চামড়া মানে ডার্কার স্কিন হলে আমরা সেটাকে তেমন গুরুত্ব দিই না। সো সে যে নিজের চামড়াকে মানে সে যে নিজে চুলকানি যে হচ্ছে, চুলকাচ্ছে নিজের স্কিনটা, ওইটাও একটা মেটাফর ইন আ সেন্স, যে সে নিজের স্কিনে কমফোর্টেবল না অ্যান্ড সে নিজের স্কিন থেকে অলমোস্ট বের হতে চাচ্ছে। সো এখানে অনেকগুলো লেয়ার্স আছে, বাট হ্যাঁ, এটা নিয়ে গবেষণা করা আর একটা কাল্পনিকভাবে দেখানো অনেক ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ ছিল। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চায়? আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, আমি হোটেল অ্যালবার্টস থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কাজ হচ্ছে একাধিকবার দেখছি। তো আমার কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি ফরেনার্স অনলি নিয়ে না, পেট কাটা শোয়ের যে লাস্ট এপিসোডটা ছিল নিষেধাজ্ঞা, সেখানে আমাদেরকে কিছু হিন্টস দেওয়া হয়েছিল যে প্রিভিয়াস 3টা এপিসোডের যেই যে কনফিউশনগুলো ওইগুলো নেক্সট সিজনে হয়তো সলভ করা হবে।
বাট যখন নেক্সট সিজনটা আসছে তখন অ্যাকচুয়ালি ওটা একদম ডিফারেন্ট কনটেক্সটের 4টা স্টোরি দেখানো হচ্ছে। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কি সেই পেট কাটা শয়ের কোনো সিকুয়েল দেখতে পাবো কিনা, এক্স্যাক্টলি সেই স্টোরিটার এন্ডিং দেখতে পাবো কিনা, এমন কোনো প্ল্যান আছে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চেনটা আই গেস অনেকেরই একটা এক্সপেকটেশন যে মিসির আলী নিয়ে যদি নুহাসুমান কাজ করতেন, এই ব্যাপারটা অনেকেই আশা করেন, এরকম কিছু এক্সপেকটেশন আমরা রাখতে পারি কিনা এটাই। থ্যাংক ইউ, খুব সুন্দর কোয়েশ্চেন। তো হ্যাঁ, পেটকাটা শো ওটা একদম একটা লাস্ট মিনিট আইডিয়া ছিল যে কেমনে ওই এন্ডিংটা কানেক্ট করা যায় অ্যান্ড কোনো এপিসোডগুলোর হিন্ট দেওয়া কেমনে যায়, কিন্তু ওটা ডিরেক্ট কন্টিনিউশন আসলে কেমনে হবে আমি নিজেও শিওর না। কারণ আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগ যে ফোক বা সুপারস্টিশন নিয়ে ডিল করেছিলাম পেটকাটা শোয়, যে মিষ্টির দোকানে জিন আসে বা লম্বা চুল নিয়ে বের হতে হয় না বা নিশির ডাক, ওগুলো নিয়ে অলরেডি ডিল করে ফেলেছিলাম সিজন 1। এর জন্য সিজন 2তে 200তে একদম ডিফারেন্ট ডিরেকশনে গিয়েছি, যে কন্টেম্পোরারি হরর নিয়ে কাজ করেছি। কিন্তু আমার মনে হয় যে নেক্সট যদি কিছু করি, এই টপিকগুলো নিয়ে যদি ডিল করি, আসলে আমি টিভি শো বা এরকম সিরিজ অনুযায়ী না করে আমি চাবো যে ফিল্ম আকারে করতে। কারণ আমি তো এই মাত্র একটা ফেস্টিভ্যাল থেকে আসলাম, দেখলাম যে মানে ফিল্ম ফেস্টিভ্যালে যখন যাই ওখানে হচ্ছে আমার কাজগুলো বড় পর্দায় দেখানো হয়। তো আমার কাছে মনে হচ্ছে এই হরর কাজগুলো মানুষ একসাথে দেখলে খুব ভালো লাগে, অ্যাজ অপোজ টু মানে ল্যাপটপে একা একা বসে দেখার থেকে। সো আমি চাবো যে যদি কন্টিনিউ করি তাহলে হোপফুলি অ্যাজ আ ফিল্ম হবে। আর মিস্টার আলী নিজের কথা, হ্যাঁ আমার বাবার অনেকগুলো কাজ আছে যেগুলো আমার অ্যাডাপ্ট করার ইচ্ছা আছে, কিন্তু ওই তো একটু নিজেরই ভয় লাগে আর কি, যে জাস্টিস করতে পারবো নাকি। কিন্তু আমার মনে হয় যে মিস্টার আলীর যদি কাজ হয় তাহলে এটা আর একটু বড় স্কেলে আমি দেখতে চাচ্ছি। কারণ এটা তো ফিল্ম হিসাবে আমরা দেখলামই, দেবী একটা ফিল্ম ছিল, আবার একটা সিরিজ হিসাবে কোনো লোকাল এরকম স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য করতে চাই না। আসলে আমি চাচ্ছি যে আরও মানে আমাদের বাজেট, বাংলাদেশের বাজেট আর আমাদের ভিজুয়াল এফেক্টস, প্রস্থেটিক অ্যান্ড মেকআপ অল দ্যাট যদি আরেকটু ইমপ্রুভ হয় নেক্সট 4-5 বছরে, তাহলে আসলে মিস্টার আলীটা করতে চাচ্ছি। কারণ মনে হয় যে মিস্টার আলীর মতো এত স্ট্রং বই আর অনেক বেটার মানে অ্যাডাপ্টেশন, বেটার বাজেট ডিজার্ভ করে। এখন যে ধরনের কাজ হচ্ছে ওটা ওইভাবে করতে চাচ্ছি না। কিন্তু আমি আরও চাচ্ছি যে বাবার অন্যান্য আরও অনেক গল্প আছে মিস্টার আলী আর হিমু ছাড়া। আমি জানি যে মিস্টার আলী হিমুর ফ্যান অনেক বেশি, কিন্তু আমি যখন মানে ডে টু ডে যখন মানুষের সাথে কথা হয়, কেউ একজন মানে রিক্সা নিতে গেছে তখন তার সাথে কথা হচ্ছে, তখন সবসময় দেখি যে বাবার বিভিন্ন ছোট গল্প নিয়ে কথা হয়, যে বিভিন্ন কিছু ছোট গল্প আছে বা কিছু একদম আন্ডাররেটেড কিছু উপন্যাস আছে যেগুলোর নাম সবাই জানে না। তো আমার মনে হচ্ছে ওগুলাও খুব সুন্দর। সো আমি চাবো যে খালি আমি না, যে বিভিন্ন বাংলাদেশি ডিরেক্টররা ওইগুলো নিয়েও কাজ করবে। মেবি ইউর ওয়ান অফ দেম। আপনারা যদি ফিল্ম মেকিংয়ে জানেন, আমি কাছে এখানে অনেকের আগ্রহ আছে। সো এটা যে সব কিছু যে আমাকে বানাতে হবে এরকম কোনো কিছু নাই। কপিরাইটের জন্য হ্যাঁ আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নাই, দিয়ে দিব। শিওর, হ্যাঁ করা যায়। আর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ওয়ালি। তো আমার আজকের প্রশ্নটা আপনার এই ফিল্মকে নিয়ে কেন্দ্রিত। তো আপনি যখন ফরেনার্স অনলি ক্রিয়েট করছিলেন, আপনি নিশ্চয়ই এইটার সাথে আমাদের চেয়ে অনেক বেশি অ্যাটাচ ছিলেন। তো ওই থেকে আপনার এর মধ্যে কোনো ছোটোখাটো বিষয় যেটা আপনি ঢেলে দিয়েছেন চলচ্চিত্রটার উপর, কিন্তু অডিয়েন্স হয়তো সবসময় নোটিস করে না, এমন কিছু কি আছে যেটা হয়তো আপনার কাছে অনেক স্পেশাল মুভিটার ব্যাপারে বা কিছু বেশিরভাগ মানুষ হয়তো ক্যাচ করতে পারেনি, বা যেটা স্পেসিফিকলি আপনার জন্য আপনি হয়তো রেখেছেন, এরকম কিছু যদি থেকে থাকে ওটা নিয়ে কথা বলতে পারেন? থ্যাংক ইউ ভাইয়া, বারবার আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। না, দ্যাটস এ রিয়েলি গুড কোয়েশ্চেন। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ফিল্মের অ্যাকচুয়াল মিনিংটা কি, মাঝে মাঝে আমি ফিল্মটা বানানোর পরে বুঝতে পারি যে এটার সাথে আমার পার্সোনাল কানেকশনটা কি। আমি তো অনেক দিন ধরে বাংলাদেশে কাজ করছি। আমি অনেক ছোটোবেলা থেকে মানে নিজের মতো শর্ট ফিল্ম বানাই। তারপর 2017 হোটেল আলবার্টোস নামের আমার প্রথম কাজ, যেটা টিভিতে যায়। অ্যান্ড আমি দেখেছি যে আমাকে একভাবে ট্রিট করা হয়,
মিডিয়ার অন্যান্য ডিরেক্টর আমাকে যেভাবে ট্রিট করে বা অন্যান্য মানুষ যেভাবে ট্রিট করে। তারপরে 2022-তে আমি মনে করি যে আমার লাইফে একটা চেঞ্জ হয় যখন মশারি আর পেটকাটা সব একসাথে রিলিজ হয় ওই বছর। আর মশারি বেশ কিছু অ্যাওয়ার্ড পায়, ওভার 11টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, আর ফার্স্টটা ফিল্ম ফ্রম বাংলাদেশ টু কোয়ালিফাই ফর অস্কার হয়ে যায় মশারি। এটা খুবই হিস্টোরিক একটা অ্যাচিভমেন্ট আমাদের টিমের জন্য। কিন্তু ওইটা হওয়ার পরে দেখলাম যে আমার লাইফ অনেক বদলে গেছে, যে আমার আমেরিকান একটা এজেন্ট এসেছে, একটা ম্যানেজার এসেছে, যে আমি হলিউডে কাজ করা শুরু করেছি, যেমন ফরেনার্স অনলি আমার প্রথম ইন্টারন্যাশনাল কাজ। হ্যাঁ, তো এটা দেখলাম যে মানুষ আমাকে একটু অন্যভাবে ট্রিট করে, যে দেখলাম যে অন্যান্য ডিরেক্টররা আমাকে হয়তো আগে তেমন একটু পাতা কম দিত, ইয়াং ডিরেক্টর ও কি জানে, ও ফ্যামিলি থেকে এর জন্য সামথিং সামথিং। কিন্তু দেখলাম যে এত অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাচ্ছি বিদেশ থেকে, তারপর আমাকে মানুষ অনেক মানে একটু গুরুত্ব দেয় বেশি, একটু এরকম শো টোতে ডাকে, হ্যাঁ অনেক কিছুতে ডাকা হয়, আমাকে অনেক টক দিতে বলা হয়। তো এইটা নিয়ে না আমার একটা কেমন যেন একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, যে আমার কাছে মনে হলো যে মানে আমার কাজ কেন বিদেশে মানে গুরুত্ব পেতে হবে ফর মি টু বি মানে ফর মি টু হ্যাভ ভ্যালিউ। যে এটা কিন্তু আমাদের, আমি তখন রিয়েলাইজ করলাম যে আমাদের পুরো সিস্টেমটাই কালচারটা এভাবে কাজ করে, যে কেউ যদি বাংলাদেশে একটা খুব ভালো ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ভার্সেস বিদেশে কোনো একটা মানে আলতু ফালতু ইউনিভার্সিটিতে পড়লেও মানুষ বলে যে ও আচ্ছা বিদেশ থেকে পড়ে এসেছে। সামহাও কেউ যদি বিদেশে যায় বা বিদেশে জব করে বা বিদেশে সামথিং করে, ওইটার ভ্যালিউটা বেশি থাকে। সো আমি দেখলাম যে আমার লাইফে ওটা হচ্ছে যে বিদেশি অ্যাওয়ার্ড পেয়েছি, তো আমার সামহাও আমার ভ্যালিউটা বেশি। সো এইটার এই থটটা থেকে আসলে ফরেনার্স অনলির আইডিয়াটা আসে, যে আমরা আসলে সবাই এই ক্যাপিটালিস্টিক ইম্পেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা অ্যাকচুয়ালি সবাই চেষ্টা করি যে কেমনে কম বাংলাদেশি হওয়া যায় অ্যান্ড কেমনে আরও বেশি বিদেশি হওয়া যায়। সো আমরা সবাই চিন্তা করি যে আচ্ছা এইটা মেবি মাস্টার্সটা বিদেশে গিয়ে করবো, বা কোন একটা বিদেশি স্বীকৃতি আমরা পেতে পারি, বা ও আচ্ছা যে ফ্রেন্ডটা ইউনিসেফে কাজ করে বিদেশি অর্গানাইজেশন তার ভ্যালুটা বেশি। সো আমি রিয়েলাইজ করলাম যে আমাদের লাইফের গোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কেমনে ফরেনারদের মাস্কটা পরা যায়, যে আমরা সবাই হচ্ছে ওই ফরেনার্স অনলির ক্যারেক্টারটা হাসানের মতো, যে বিভিন্ন রুমে ঢোকার জন্য আমরা ওই হোয়াইট মাস্কটা বিভিন্নভাবে পড়ার চেষ্টা করি। সো ওই থটটা থেকে আসলে ফিল্মটা বানানো হয়, যেটা আই ডোন্ট থিঙ্ক অন্য কেউ দেখে বুঝবে, কিন্তু এটা হচ্ছে আমার মানে নিজের ফিলসফি ছিল এই ফিল্মটা বানানোর ক্ষেত্রে। বাট থ্যাংক ইউ, খুবই সুন্দর একটা প্রশ্ন। হ্যালো, আচ্ছা আজকে তো ফিল্মটা খুবই ভালো লাগলো। অবশ্যই একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি ডেফিনেটলি বললেন যে আপনার এটা হচ্ছে আপনার প্রথম ইন্টারন্যাশনাল কাজ, মানে ইন্টারন্যাশনালি আপনি রেকগনাইজড হয়েছেন, কিন্তু এটা ছিল এমন একটা কাজ যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গেছে। আমি আপনার ফিল্মটা দেখে যে জিনিসটা নোটিস করলাম, আনফর্চুনেটলি আমি আপনার আগের কাজগুলো দেখি নাই, এটা আমার উইশলিস্টটা সবসময় ছিল, সবসময় আছে, কিন্তু আমার এটা দেখে মনে হয়েছে যে আপনি এই জিনিসটা বাংলাদেশের অনেক কাজের থেকেও আপনি এই যে জায়গাটায় আপনি অন্যদের চেয়ে আলাদা নিজেকে প্রমাণ করতে পেরেছেন, সেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি ভেরি লোকাল ইয়েট ভেরি গ্লোবাল। কীভাবে সেটা আমি যদি বলি, যে কলোনিয়ালিজমের যে ব্যাপারটা, যে ধরেন হচ্ছে আপনার এই কাহিনীটা যদি কেনিয়া বা নাইজেরিয়ার একটা লোক দেখে, সেও রিলেট করতে পারবে, বা সে যদি হচ্ছে গিয়ে ইন্ডিয়া তো অবশ্যই আমাদের সাবকন্টিনেন্টই, তাদের কথা আমি বলতে পারতেছি না, কিন্তু হচ্ছে গিয়ে যে ধরেন হচ্ছে গিয়ে অন্য কোনো দেশে যারা হচ্ছে গিয়ে ঠিকই একই আমাদের মতো, যে আমাদের মনে যে ডিকলোনাইজেশন হয় নাই, সেটা যে এখানে ভালো মতো আসছে, এটা খুব চমৎকার লাগছে আমার কাছে। কারণ হচ্ছে গিয়ে যে এইভাবে যে আমাদের কম্পাসের একটা পা লোকালি থেকে গ্লোবালি ঘুরতে পারাটা, এটা আসলে খুবই কঠিন এবং সবার ক্ষেত্রে পারা যায় না। এটা আপনার খুব ভালো লাগছে আমার কাছে। এটা কি ইন্টেনশনালি করছেন, নাকি হচ্ছে গিয়ে মানে এটা আপনি ইফোর্টলেসলি আপনার হয়ে গেছে, নাকি হচ্ছে আপনার এটা খুবই কনসিয়াস একটা চয়েস ছিল, এটা আমি জানতে চাই। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে হুমায়ুন আহমেদের কিছু ছোট গল্প আমার ভয়ঙ্কর রকমের প্রিয়, যেমন হচ্ছে একটা হচ্ছে ভয়, যে একটা গ্রামের শিক্ষক আপনার সাথে গল্প করে যাওয়ার পরে কেন জানি আপনার ভয় লাগে, আপনি নিজেও বুঝতে পারেন না, বা আরও অনেক
অনেকগুলো ছোট গল্প আছে যেগুলো আমার খুব ভালো লাগে। আমি আমি মনে করি একটু মিসির আলী বা হিমু নিয়ে একটু ওভার হাইপ আছে আর কি। তো আমি ডেফিনেটলি চাইবো আপনি এই গল্পগুলো নিয়ে কাজ করেন, এবং এগুলো ডেফিনেটলি হচ্ছে কি এই যে বডি হরর বা হ্যাঁ এগুলো ঠিক খুব কন্টেম্পোরারি যে কাজ, আমি মনে করি যে এগুলো নিয়ে মানুষের খুব আচ্ছা এটা কিন্তু শখ করে, আপনারা কি খেয়াল করছেন? আপনি পাটা একটু পাটা ভিতরে রাখেন, পাটা কার্পেটে রাখেন, আপনার পাটা কার্পেটে রাখেন, এখন না করবেন। আচ্ছা ঠিক আছে, বাহ এখানে তার একটা হরর ব্যাপার। আচ্ছা তো হ্যাঁ, তো আমি ডেফিনেটলি চাবো আপনি এই গল্পগুলো নিয়ে কাজ করেন, এটা খুব ভালো হবে। আর আমার একটা ফ্রেন্ড এসছে পরমা, সে হচ্ছে কি একটা জিনিস খুব নোটিস করে খুব একটা ভালো কথা বলেছে যে আপনি যে কয়েক শেড একটা মানুষ কালো থেকে সাদা হচ্ছে, সেই শেডের চেয়েও লোকটা সাদা, তার মাঝখানে হচ্ছে গিয়ে যে লোকটা খুন করে সেই লোকটার ছবিটা ঢুকায় দেন। এটা হচ্ছে গিয়ে ওর খুব ভালো লেগেছে, ও বলতে চাচ্ছিল কিন্তু আমাকে দিয়ে বলালো। তো আমার মেইনলি কোয়েশ্চেন আপনার কাছে এটা যে আপনি যে কাজটা করেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটা ব্যাপার, এই জিনিসটা কি আপনার কনশাস চয়েস ছিল না এটা আপনি আনকনশাসলি ইফোর্টলেসলি আপনার মধ্যে এসেছে? দ্বিতীয় কথা হচ্ছে আপনি যাদের কাজ দেখেন হররের ক্ষেত্রে, যেহেতু আমি জানি আপনি যেটা বলেছেন যে খুব কিউরেটেড একটা দর্শক হচ্ছে গিয়ে হররের কাজ দেখে, এবং যাদের ভূতের মুভি ভালো লাগে আসলে কেন লাগে, এবং আমরা যারা হরর মুভি পছন্দ করি তাদেরকে নিয়ে মানুষ অনেক সময় হাসাহাসিও করে যে এই কি ভূতের মুভি মানুষ কি দেখে। কিন্তু কথা হচ্ছে আপনি যাদের কাজ পছন্দ করেন রিসেন্টলি বা ক্লাসিকদের মধ্যে, তাদের কয়েকজনের নাম ডেফিনেটলি আমাদেরকে রেকমেন্ড করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুবই সুন্দর আর্টিকুলেট প্রশ্ন। তো প্রথমত আমি বলবো যে এখানে কি কোনো ফিল্ম মেকার আছে বা কেউ যে অ্যাসপায়ারিং ফিল্ম মেকার কেউ আছে যে ফিল্মে ইন্টারেস্টেড? তো আমার কাছে মনে হয় যে একজন পাওয়া গেছে। তো আমার কাছে মনে হয় ও আচ্ছা দুইজন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে কুল। তো আমি বলবো যে আমি যখন প্রথম এটা ট্রাই করি, এটা আনইনটেনশনালি হয়, যে জিনিসটা বললেন যে লোকাল কিন্তু গ্লোবাল, সেটা হচ্ছে যে আমি ইতি তোমারই ঢাকা নামে একটা ফিল্ম করা হয়, এটা কি দেখা হচ্ছে কারোর? ওটা হচ্ছে যে অনেকগুলো ফিল্ম একসাথে থাকে বিভিন্ন ফিল্ম মেকার থেকে। আমার প্রথম সেগমেন্টটা আমার ছিল ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নামের, যে একটা ইয়াং ছেলে, সে বাংলা সিনেমার এক্সট্রা, সে নায়ক হতে চায়, তাকে তার একটা কাহিনী। সো ওইটা প্রথম গল্পটা আমার ছিল। তো ওইটা হচ্ছে বুসান ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ কোরিয়াতে প্রিমিয়ার হয়। সো ওইটা ছিল আমার ফার্স্ট ফিল্ম ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্স, যে বিদেশে গেলাম, রেড কার্পেটে হাঁটছি, দেখলাম যে নিজের ফিল্ম একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স, সবাই হচ্ছে করে এশিয়ান, আমেরিকান, বিভিন্ন দেশ থেকে তারা দেখছে, অ্যান্ড দেখে ওইটা একটু কমেডি ছিল, দেখে ওরা হাসছে। ওইটা না আমার পুরো লাইফটা বদলে দেয়, কারণ আমাকে একটা ফিলিং দেয় যে আমার কাজটা খালি নিজের দেশের জন্য না, এটার ইন্টারন্যাশনালি একটা ভ্যালিউ আছে, যে অন্যরাও পছন্দ করতে পারে। এটা আমাকে একটা অন্য ধরনের একটা কনফিডেন্স দেয়, যে মনে হয় যে আমি সারা জীবনে এটা করতে চাই, যে খালি আমাদের কাজগুলো খালি বাংলাদেশে কেন সেরা মতো থাকবে। কারণ আসলে অনেস্টলি বাংলাদেশে বা ঢাকায় ফেমাস হওয়া খুবই ইজি। মানে বাংলাদেশে যদি কেউ সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার বা হোয়াট এভার হতে চায়, খুবই সহজ এখানে হচ্ছে ওই মানে ফেমটা পাওয়া, কারণ এত ছোট একটা শহর, তো ছোট একটা দেশ। কিন্তু ইন্টারন্যাশনালি ওই জিনিসটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। আর তারপর যখন মশারি আর পেটকাটা শো করলাম, দেখলাম যে ওইটা কীভাবে এতগুলা ফেস্টিভ্যালে গেলো, এতগুলো অ্যাওয়ার্ড পেলো, এতজন পছন্দ করছে ইন্টারন্যাশনালি। এটা কিন্তু একদম চিন্তা করি নাই, কারণ আমি যখন পেটকাটা শো বানাই আমি ভাবি যে এটা তো আমাদের গল্প, যে জিন, ভূত, পেতনি, এগুলো আমাদের গল্প, একটা পেতনি বাজ খাচ্ছে, মানে এটা কেন একটা বিদেশি পছন্দ করবে, ওদের কাছে তো এটা ফানি লাগার কথা। কিন্তু যখন দেখলাম যে এই কাজগুলা ট্রান্সলেট করছে, তারাও দেখছে, সাবটাইটেল দেখে ওরা দেখছেন, পছন্দ করছে, তখন বুঝলাম যে সামহাও আমার কাজগুলোর মধ্যে ওই জিনিসটা আছে, যে লোকাল কিন্তু গ্লোবাল। আমি বলবো যে গল্পটা লোকাল, কিন্তু যে টেকনিকগুলো ইউজ করা হয়, যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যে মানে আর্টের কাজ, প্রস্থেটিকের কাজ, ওগুলা যাতে ইন্টারন্যাশনাল কাজের থেকে কোনো কম না হয়, যাতে গল্পটা আমাদের দেশের গল্প, কিন্তু কাজের স্ট্যান্ডার্ড দেখে কেউ যাতে না বলতে পারে যে আচ্ছা ভাই বাংলাদেশে বানাইছি তাই খারাপ হয়েছে, তাই সস্তা হয়েছে, এটা বলার যাতে কোনো স্কোপ না থাকে। সো ওইটা আই থিঙ্ক মেনটেন করা, আই গেস ওটা করা আরও স্টার্ট করেছি। আর ফরেনার্স অনলি ক্ষেত্রে আই থিঙ্ক একটা মোর থটফুল ছিল, কারণ বিকজ এটা ডিজনির কাজ, ডিজনি হুলু থেকে ওরাও অনেক কিছু গাইডলাইন্স দিয়েছে, যেরকম ওরা বলেছে যে তোমরা কি ইংলিশে আর একটু ইউজ করতে পারো নাকি ফিল্মে। তারপরে একটা সাইনে লেখা ছিল টু লেট, ওরা বললো যে টু লেট অ্যাকচুয়ালি আমেরিকায় ইউজ করা হয় না, আমেরিকায় ফর রেন্ট লেখা হয়, টু লেট হচ্ছে একটা ব্রিটিশ জিনিস। সো ওরা বললো যে তোমরা যদি টু লেট না লিখে
ফর রেন্ট লিখতে পারো। সো এরকম খুব ছোট ছোট কিছু ফিডব্যাক ছিল যাতে এটা আমেরিকান অডিয়েন্সরাও পছন্দ করতে পারে, আবার জিনিসটা তো বাংলাদেশি, সো বাংলাদেশি টাচটা অলরেডি থাকবে। সো ওই জিনিসগুলো কেমনে মিক্স করা যায় ওটা খুবই ইম্পর্টেন্ট। যে যেমন অবভিয়াসলি একটা সিন আছে রিক্সা বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা ভেরি লোকাল জিনিসটা, রিক্সা বা রিক্সার উপরে যে নীল রঙের প্লাস্টিকটা থাকে সবসময় মনে হচ্ছে বৃষ্টি মানেই তো হচ্ছে যে এটা খুবই একটা সবারই ফ্যামিলি একটা জিনিস যে ওই প্লাস্টিকটা নিয়ে যাচ্ছে রিক্সার মধ্যে, কিন্তু আবার ওটার লাইট আর কালারের টোন ওইটা ইন্সপিরেশন ছিল দ্য ব্যাটম্যান মুভিটা দেখা হচ্ছে, ব্যাটম্যানের নতুন মুভিটা গ্রেগ ফ্রেজার যেটার সিনেমাটোগ্রাফার ছিল, সো ওইটা ছিল আমাদের রেফারেন্স। সো আই থিঙ্ক ওই মিক্সটা সবসময় থাকে আমাদের কাজগুলোর মধ্যে, যে কিছু ইন্টারন্যাশনাল রেফারেন্স কিছু লোকাল রেফারেন্স আর মিক্সটা যদি থাকে তখন আই গেস ওই মানে গ্লোবাল বা লোকাল জিনিসটা বের হয়ে আসে। প্লাস অবভিয়াসলি মানে ইফ ইউ বিলিভ ইন ইউর ওন ওয়ার্ক, মানে স্টোরি টেলিংটা যদি ঠিক থাকে তাহলে যে কেউ পছন্দ করবে। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ ফ্যাক্টর। আর ইন্টারন্যাশনাল হরর মুভি যদি রেকমেন্ডেশনের কথা বলেন, আমার একটা ফেভারিট মুভি হচ্ছে দ্য থিং। এটা দেখা হচ্ছে নাকি আর জানি না, আই থিঙ্ক এটা 80s এর একটা মুভি দ্য থিং। অ্যান্টার্কটিকার একটা কাহিনী, অ্যান্টার্কটিকার একটা ল্যাবের কিছু রিসার্চার একটা এলিয়েন খুঁজে পায়। সো এটা হচ্ছে বোথ সাইফাই প্লাস হরর। সো আমি দ্য থিং ফিল্মটা অনেক রেকমেন্ড করব। আর কি প্রশ্ন ছিল? ও আচ্ছা, আর ছিল যে বাবার ছোটো গল্পগুলো নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি আমার ইচ্ছা আছে ছোটো গল্পগুলো নিয়ে কাজ করা। আর আমি আরও অনেক ডিরেক্টরের সাথে কথা বলছি যাতে তারাও কিছু কাজ অ্যাডাপ্ট করে। কিন্তু আমি চাবো যে মানে আমার তো অনেক সিরিজ করা হয়েছে আর শর্ট ফিল্ম করা হয়েছে, মানে ফুল লেন্থ ফিল্ম করা হয় নাই। আমি চাবো যে আমার প্রথম ফিল্ম বা প্রথম একটা দুইটা ফিল্ম যাতে আমার নিজের গল্পের হোক, যাতে মানুষ মানে প্রথম ফিল্মে মানে বাবার গল্প বানালে মানুষ বলবে যে ও আচ্ছা মানে প্রথমেই মানে যাই না, তো দেখি, বাট ইভেনচুয়ালি বানাবো, দেখি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ বলেন। কোনটি মানে আমি জানি না, আমার মনে হয় যে হররে আর যে কোনো জনরে ওয়েজ আছে ওইটাকে মানে ডিফারেন্ট মানে ওয়েজ বের করা, যে কীভাবে কাজটা করা যায়। কমতির ক্ষেত্রে আমি তেমন আসলে চ্যালেঞ্জ ফেস করি বাজেটে, কিন্তু ওইটা সব একটা ক্রিয়েটিভ সলিউশন থাকে। সো আমার মনে হয় যে বাংলাদেশে এখন খুব ভালো কাজ হচ্ছে, মানে যদি রিসেন্ট ফিল্মগুলো দেখেন হলে গিয়ে বা বাংলাদেশের সিরিজগুলো দেখেন, আমার কাছে তেমন কমতি লাগে না বাজেটে বা ভিজুয়াল ইয়েতে। ইনফ্যাক্ট আমি বলবো যে কোনো ল্যাকিংস থাকলে ল্যাকিংসটা হচ্ছে স্টোরি টেলিংয়ে, যে বেটার স্ক্রিপ্ট, স্টোরি টেলিং, আবার যে স্ক্রিপ্ট হচ্ছে অরিজিনাল, মানে অন্য দেশের গল্পের নকল না, যে গল্পগুলো দেখে অ্যাকচুয়ালি আমাদেরকে হুক করতে পারে, প্লাস যে গল্পগুলো আসলে সফিস্টিকেটেড আর মিসোজিনিস্টিক না, মানে সবাইকে মানে মেয়েদেরকে মানে কোনোভাবে ডিভ্যালু করা হয় না। আসলে আমার মনে হয় এগুলা ল্যাকে, কারণ রিসেন্ট যে ফিল্মগুলো দেখছি বা ওটিটির কাজগুলো দেখছি ভিজুয়াল কিন্তু খুবই সুন্দর, মানে কিন্তু আমার মনে হয় যে গল্পেই ল্যাকিংসগুলো মেইনলি থাকে বেশি। আমরা জানি যে মানব চরিত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভয়। তো আমরা কেন ভয় পাই, কিভাবে ভয় পাই, এটার একাধিক তত্ত্ব আছে, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজভিত্তিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন তত্ত্ব আছে। তো আপনি যখন একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে আপনার কাছে কোন বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ? এই যে তাত্ত্বিক বিষয়টা যেটার কথা বললাম, এছাড়া হতে পারে আপনার ব্যক্তিগত কোনো ভয়ের অভিজ্ঞতা বা পরিচিত বা অপরিচিত কারো থেকে শোনা কোনো ভয়ের অভিজ্ঞতা, এটার একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আগে যারা কাজ করেছেন বাংলাদেশে বা আন্তর্জাতিক পর্যায়ে তাদের কাজের ইন্সপিরেশন, বা এর বাইরেও আরও অনেকগুলো বিষয় থাকতে পারে। তো আপনার কাছে কোন বিষয়ের গুরুত্ব কতটা এবং কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ করার জন্য? থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই যে যেটা বললেন হররের বিভিন্ন লেয়ার্স আছে, যে একটা লেয়ার হচ্ছে সাইকোলজিক্যাল হররটা, যে কোন জিনিসগুলো আসলে সাইকোলজিক্যালি আমরা ভয় পাই, অ্যান্ড সেই জিনিসগুলো হচ্ছে যে আমরা হয়তো ইমিডিয়েটলি ভয় লাগবে না, কিন্তু ফিল্মটা দেখার পরে একদিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে হোপফুলি ওই থটগুলো থাকবে। যেরকম কলোনাইজেশনের ব্যাপারটা, যে আমরা কেমনি নিজেদেরকে মানে নিচে চোখে দেখি, আবার ফরেনারদেরকে বেশি ভ্যালু দেই, এইটা কিন্তু ভয়ের না,
কিন্তু ইটস আ থিঙ্কিং থিং, যেটা আমাদেরকে সাইকোলজিক্যালি হয়তো একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে যে কেন আমরা নিজেদেরকে নিচু চোখে দেখি। সো এটা একটা সাইকোলজিক্যাল লেয়ার অফ হরর কাজ করে। আবার হচ্ছে কিছু ভিজুয়াল হরর আছে যেগুলো মানে কি বলবো, একটা ধাক্কা দেয়। যেমন একটা মাছি দেখলাম যে একটা স্কিনের মধ্যে মাছি বসে আছে, বা চামড়া বা রক্ত, এগুলো হচ্ছে ভিজুয়াল হরর, যেটা আসলে, বা অন্ধকার, যে অন্ধকারে আমি একা রাস্তায় হাঁটছি, অন্ধকারে দূরে একটা লোক দাঁড়ায় আছে আমার দিকে তাকায় আছে, আমাকে ফলো করছে, পরজলিতে একটা সিন ছিল। এই জিনিসগুলো আসলে আমাদের থটসে যায় না, এগুলো একদম আমাদের ডিএনএ এর মধ্যে চলে যায়। কারণ একদম এভলিউশনারি দিক থেকে আমরা যখন একদম মানে কেভম্যান ছিলাম, তখনও আমরা এই জিনিসগুলো ভয় পেতাম। আমরা অন্য পশু পাখি ভয় পেতাম, আমরা ডার্কে অন্য কি অ্যানিমাল আছে, ডাইনোসর আছে নাকি কি বাঘ ভাল্লুক আছে, ওইটা ভয় পেতাম। সো ওই ভয়গুলো আমাদের মধ্যে থেকে গেছে, যে আমরা কেন সাপ দেখলে বা মাকড়সা দেখলে ভয় পাই, বিকজ অনেক আগেকার সময় মানুষ ওগুলো মানে আমাদেরকে মেরে ফেলতো, আমাদেরকে ইয়ে করতো। সো ওই ফিয়ারগুলো আমাদের মধ্যে আছে। সো আমি চেষ্টা করি যে ওই মিক্সগুলো রাখার। কিছু হচ্ছে প্রাইমাল ফিয়ার, ফিয়ার অফ দ্য ডার্ক, ফিয়ার অফ দ্য ডেড, ফিয়ার অফ মানে বডিলি হার্ম, মিউটিলেশন, আর একটা হচ্ছে ওই সাইকোলজিক্যাল লেয়ারটা। আমি বলবো যে দুইটা লেয়ারই আসলে ইম্পর্টেন্ট, কারণ ওই ধাক্কাটাও মাঝে মাঝে লাগে। পুরো গল্প যদি পুরোপুরি সাইকোলজিক্যাল হয় তাহলে আবার কাজ করে না, কিন্তু অডিয়েন্সকে যদি একটু ধাক্কাটা মাঝে মাঝে দেওয়া যায়, অ্যাকশনের থ্রুতে হোক বা একটা রক্তর একটা কঙ্কাল সামথিং, ওইটাও মাঝে মাঝে কাজে লাগে আমার মনে হয়। আপনি ক্যারিয়ারের শুরু থেকেই অনেক জনরায় বিচরণ করেছেন, যেমন আমার ব্যক্তিগতভাবে আপনার 700 টাকার গান এবং রিসেন্টলি প্রেমের নাটকও আমার অনেক পছন্দের, কিন্তু তারপরেও হরর সিনেমা এবং নুহা হুমায়ুন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে জন্যই কিন্তু আজকে আপনি আমাদের এখানকার অতিথি। আপনি সাব জনরা নিয়ে কথা বললেন, যেমন সাইকোলজিক্যাল হরর, বডি হরর, এবং আমি আরেকটা জনরা বলতে চাই সামাজিক হরর। আপনার সিনেমাগুলোর দিকে যদি তাকাই, পেট কাটা শয়ের যদি মিষ্টি কিছুর দিকে তাকাই, আবার যদি ভাগ্য ভালোর দিকে তাকাই, আপনি যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেটা কিন্তু সাইকোলজিক্যাল হররের উপরে গিয়েও কিছু একটা বলবার চেষ্টা করেছেন। এবং প্রত্যেকটা ফিল্ম মেকার, যারা আমরা ফিল্ম বানাই বা ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন দেখি, আমাদের একটা ভয়েস থাকে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে আপনি যে আপনার ভয়েসটা, যেই ফিলসফি আপনি বলতে চান, আপনার কথাগুলো বলতে চান, সেটার টুল হিসেবে আপনি হররকে বেছে নিয়েছেন। এবং অনেকে এটাতে কমেডিকে বেছে নেয়, কারণ ইটস সেফ টু প্লে কমেডি। সো আপনার কি মনে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে আপনার যেই এবং ক্রিটিক্যাল ভিউ পয়েন্টগুলো শেয়ার করেন, সেগুলো যদি আপনি খোলাখুলিভাবে বলতেন, নিশ্চয়ই আপনাকে কঠোর সমালোচনা এবং আরও অনেক কিছুর মধ্যে করতে হতো। ইটস নট ইজি যে আপনি ক্যাপিটালিজমের এগেনস্টে কথা বলছেন একটা কমিউনিস্ট অ্যাঙ্গেল থেকে, যখন আপনি ভাগ্য ভালো নির্মাণ করলেন। সো আপনাকে ওই অ্যাপ্রোচে যেতে হয়েছে। সো আপনি কি কনসিয়াসলি ভেবে এই আইনটিকে হররকে বেছে নিয়েছেন আপনার ভয়েস হিসেবে, নাকি আপনার এখানে ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি আছে? থ্যাংক ইউ, খুবই সুন্দর প্রশ্ন। থ্যাংক ইউ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমি জানি না যে মানুষ কাজগুলো অ্যাকচুয়ালি দেখে নাকি। সো খুব ভালো লাগলো আপনার থেকে শুনে যে নট জাস্ট পেট কাটা সহ 200 বা প্রেমের নাটক আমার খুব প্রিয় একটা কাজ। আমার কমেডিও বানাতে খুব ভালো লাগে, কিন্তু দেখলাম যে হররটাই মানুষ বেশি পছন্দ করে, তাই কমেডিটা কম বানানো হয়। মানে কেন জানি মানুষ কমেডিকে ফালতু মনে করে, জানি না। আমার কমেডি খুবই ভালো লাগে, কমেডি মানে অ্যামেজিং। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এক একটা ফিল্ম মেকার বা এক একটা স্টোরি টেলারের বিভিন্ন টুলস থাকে যেটা দিয়ে ওরা মেসেজ ইউজ করে। যেমন কমেডির থ্রুতে সোশ্যাল মেসেজ দেওয়া আসলে বাবার থেকে কেউ ছিল না স্ট্রঙ্গার, এখন পর্যন্ত বাংলাদেশে কেউ নাই যে কমেডি খুব সহজ কমেডির থ্রুতে আমাদের সোসাইটি নিয়ে কথা বলতে পারছে। আমার জন্য আমি দেখলাম যে আসলে অনেস্টলি আমি তো অনেকটুকুই পাবলিক আইতে বড় হয়েছি, আর আমার কাজগুলো হয়তো আগের কাজ থেকে পরের কাজে ইমপ্রুভমেন্টগুলো হয়তো আপনারা দেখতে পারবেন সবগুলো যদি লাইন করে দেখেন। আমি বলবো যে একটা কি জানি কন্ট্রোভার্সি ছিল, আমি একটা অ্যাড বানিয়েছিলাম, অনেক ছোট ছিলাম, আমি ইয়াঙ্গার ছিলাম, একটা মোবাইল ফোনের অ্যাড বানিয়েছিলাম যেটা বান্দরবনে শ্যুট করা হয়েছিল। আই থিঙ্ক হয়তো কেউ ওটা নিয়ে জানো। ওটা একটা কন্ট্রোভার্সি ছিল, কারণ ওখানের কমিউনিটিকে আসলে প্রপারলি রিপ্রেজেন্ট করা হয় নাই ওই অ্যাডটাতে। সো দেখলাম যে ওটা নিয়ে বিশাল একটা কন্ট্রোভার্সি হয়েছিল, অ্যান্ড যে ব্র্যান্ডটা তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না, হয়েছিল আমার নামে, বিকজ আসলে আমি ডিরেক্টর ছিলাম। সো ওইটা হওয়ার পরে না আমি আসলে পুরো আমার লাইফ আর ক্যারিয়ারটা রিথিঙ্ক করি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি কি বানাচ্ছি, ওইটার মধ্যে যদি কোনো ডেপথ বা কোনো মেসেজ না থাকে তাহলে এটা বানানোর আসলে ভ্যালুটা কী আর পয়েন্টটা কী।
তো ট্রাই করি যে আসলে একটা কাজ বানাতে তো আমাদের মানে 1 বছর প্লাস সময় চলে যায়। আর আমি খুবই প্রিভিলেজ যে আমি এমনটা কাজ করতে পারি যেটা আমি পছন্দ করি, ফিল্ম বানানো। কিন্তু ওই গল্পগুলো যদি মধ্যে কোনো মিনিং বা কোনো ডেপথ না থাকে তাহলে জিনিসটা আসলে খুবই বোরিং হয়ে যায়। সো আসলে এটা গল্পের স্বার্থেই জিনিসগুলা, এই সোশ্যাল মেসেজগুলো দেওয়া। আমি বলবো না যে আমি এটা করে কোনো মানে খুবই একটা সোশ্যালি একটা রেসপন্সিবল কাজ করে ফেললাম বা কোনো আমি হিরো হয়ে গেলাম, নাথিং লাইক দ্যাট। আই থিঙ্ক কাজটা অ্যাকচুয়ালি ভেরি সেলফিশ। কারণ একটা গল্প ভালো বানানোর জন্য কি লাগে? কনফ্লিক্ট লাগে। মানে একটা গল্পের মধ্যে নায়ক নায়িকা বা নায়কের ভিলেন বা প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট বিভিন্ন কনফ্লিক্ট থাকা উচিত, লেয়ার থাকা উচিত। যত লেয়ারগুলো থাকবে তত গল্প স্ট্রং হবে। অ্যান্ড লাইফ ইজ ফুল অফ কনফ্লিক্ট, কিন্তু আমাদের সোসাইটিতে পলিটিক্যাল কনফ্লিক্ট, সোশ্যাল কনফ্লিক্ট, ওগুলো তুলে ধরলে গল্পটা জাস্ট স্ট্রঙ্গার হয়ে যায়। সো এই জন্যই আসলে আমার মনে হয় যে ওই লেয়ারগুলো রাখলে পাওয়ারফুল হয়। আর আমার কাছে মনে হয় যে আসলে মানে আমার ভয়েসটা আসলে কি এই কাজগুলোর থ্রুতে যদি কিছু না কিছু বলতে পারি। কারণ ভাগ্য ভালোর থ্রুতে নট অনলি ক্যাপিটালিজম বাট ফ্যাসিজম নিয়ে অ্যান্ড মানে কেমনে পাওয়ার আর গ্রিড আমাদেরকে চেঞ্জ করে, মিষ্টি কিছুও কেন ওটা নিয়ে ডিল করে। আর ওই লেয়ারগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সো ওগুলা যদি মানে জানি না কেউ ওগুলো দেখে এটা পায় নাকি লেয়ারগুলো, বাট ভালো লাগলো যে আপনি ওই মানে রিজনিংগুলো খুঁজে পাচ্ছেন। আমার মনে হচ্ছে পেটকাটা শহর নিয়ে একজন ইন্ডিয়ার কোনো একটা গ্রুপ তার একটা PDF বানিয়েছিল যে এক একটা গল্পের কি জিনিস মিনিং। সো এগুলো খুব ভালো লাগে যে মানে আমরা এত চিন্তাভাবনা করে গল্পগুলো বানাই বাট অ্যাকচুয়ালি মানুষ দেখেন, পছন্দ করে। আবার আরেকটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং যে ইন্টারপ্রিটেশনগুলো এক এক জায়গায় এক এক রকম। আমি হচ্ছে পেটকাটা শহর ফার্স্ট সিজন নিয়ে যখন ফ্যান্টেজিয়া ফিল্ম ফেস্টিভ্যালে যাই, ওটা মন্ট্রিয়ালে ছিল, এটা 2 বছর আগে। সো ওখানে একজন আমাকে প্রশ্ন করে, সে অটিস্টিক একটা ছেলে, একটা হোয়াইট ছেলে, ক্যানাডিয়ান ছেলে, সে অটিস্টিক। সে আমাকে মিষ্টি কিছু নিয়ে প্রশ্ন করে। সে বলল যে সে মিষ্টি কিছু দেখে সে অটিজমের সাথে খুব রিলেট করতে পেরেছে। কারণ হঠাৎ করে মিষ্টি কিছুর যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, হঠাৎ করে সে অনেক কিছু একসাথে মেমোরি তার চলে আসছে, তার মনে সব কিছু চলে আসছে। আর সে ওটা করে ওভারওয়েলমড হয়ে যায়, সে নিতে পারে না, সে টু মাচ ইনফরমেশন, টু মাচ গোয়িং অন ইন হিজ হেড। সে বললো যে অটিজমের এক্সপিরিয়েন্সটা ভেরি সিমিলার। তখন সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি এটা অটিজম থেকে ইন্সপায়ার্ড হয়ে বানাইছি নাকি, বা আমি অটিস্টিক কাউকে চিনি। আমার অটিজম নিয়ে কোনোই ধারণা নাই, অ্যান্ড আমি কাউকে এটা জীবনেও চিন্তাই করি নাই। কিন্তু আমার এটাও ভালো লাগে যে একটা ফিল্ম, এটা বিউটি অফ মানে দ্য সিনেমাটিক আর্ট ফর্ম, যে একদম ডিফারেন্ট একটা দেশের, ডিফারেন্ট একটা কন্টিনেন্টের একজন যার মাইন্ডসেটও ডিফারেন্ট, সে অটিস্টিক, সেও দেখে একটা সামথিং পেয়েছে যেটা আমি কোনোদিন ইন্টেন্ড করি নাই, কিন্তু সে তার মতো একটা মিনিং খুঁজে বের করেছে ইন দ্য পিস। আই থিঙ্ক এটাও অলসো ভ্যালিড যে মানে কি বলে ডেথ অফ দ্য অথর, এটাকে বলা হয় লিটারেচার অ্যান্ড ফিল্মে, যে একটা কাজ বানানোর পরে অথর বা ফিল্ম মেকার ইজ ডেড অ্যান্ড ইন্টারপ্রিটেশনটা ইজ কমপ্লিটলি আপ টু দ্য অডিয়েন্স। অথরের আর কোনো সে নাই। আমি চাইলেও এটার কোনো মিনিং বলতে পারবো না, এটা পুরোটাই আপনাদের উপর। সো আমার কাছে এটাও খুব পাওয়ারফুল একটা অ্যাসপেক্ট মনে হয় আর কি। হ্যাঁ প্লিজ। সাজিদ, ঢাকা ইউনিভার্সিটি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। প্রশ্ন করার আগে একটা বিষয় বলি, আমার ফেভারিট ডিরেক্টর হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। তো হুমায়ুন আহমেদ স্যারের যেসব ফিল্ম তিনি করে গেছেন আর কি, আমি কিন্তু একদম পিচ্ছিকাল থেকে মানে তার ফ্যান আর কি, সিনেমার ফ্যান। আমি বাইরে খেললো, আম্মু যদি মানে কখনো টিভিতে হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা হইতো, আম্মু আমার মানে ডাক দিত, সাজিদ হইতেছে চলে আসে। তো তিনি যাওয়ার পরে আমি যেই একটা সব থেকে বেশি মিস করি, তিনি যে জনরার সিনেমাগুলো বানাতেন, তার সিনেমার শব্দচয়ন, তার হচ্ছে রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, ডিনোমেন্ট, সব কিছু। আমি কিন্তু পরবর্তীতে বা তার সাথে আমি অনেক ডিরেক্টরের কাজ দেখেছি, বাট হি ওয়াজ দ্য ওয়ান, এরকম আর পাই না। তারপরে আমি যখন বড় হওয়ার পরে আমি আপনার যখন কাজ আমি শুনলাম নুহা হুমায়ুন সিনেমা তৈরি করছে আর কি, আস্তে আস্তে আমার ফার্স্ট দেখা ছিল হচ্ছে পেটকাটা শখ। আমি তখন ভাবছিলাম যে আবার সেই জন্মের সিনেমাকে আমি আবার দেখতে পাবো কি না। তো ওই কোয়েশ্চেনটা আমার এখনও, যে সেরকম সিনেমা শ্যামল ছায়া, 9 নম্বর বিপদ সংকেত, শ্রাবণ মেহেদিন, মানে সেরকম সিনেমাগুলো কি আবারও মানে আপনার মাধ্যমে পাবো কিনা। আপনার কাজ যেমন আমি দেখেছি হরর নিয়ে কাজ করেছেন, 700 টাকা একটা কমেডিও কথা বললেন আর কি। তো সে আপনার ধরন আলাদা, জন্ম আলাদা দেখতে পাচ্ছি, বাট ওই রকম কিছু কি আপনার মাধ্যমে আর কি পাওয়া সম্ভব, আবার কি দেখা সম্ভব কিনা এটি? আমার মনে হয় যে আসলে মানে অনেস্টলি যদি বলি, বাবা ছিল একটা মানে বাবার মতো ফিগার নেক্সট 100 ইয়ার বা 1000 ইয়ার্সও হবে না। সো আই থিঙ্ক এটা হচ্ছে খুবই ইউনিক একটা মানে ক্যারেক্টারিস্টিক। সো
শ্যামল ছাড়া কিন্তু কোনো জনার নাই আলাদা করে, ইটস আ ওয়ার ফিল্ম অনেক হবে, কিন্তু ওইটা আসলে হুমায়ুন আহমেদ ছাড়া কেউ বানাতে পারবে না হয়তো। বাট দ্য বিউটিফুল থিং ইজ, এটা আসলে আমাকে বানাতে হবে নট নেসেসারিলি, বিকজ বাবা আসলে পুরো একটা জেনারেশনকে ইন্সপায়ার করেছিলেন। আমার মনে হয় যে মানে উই আর অল, ওই রেসপন্সিবিলিটিটা আমার উপর না, ওইটা হচ্ছে যে পুরা মানে ইটস অন ইউ, ইটস অন মানে অল অফ আস, যে কেমনে ওই আইডিয়াগুলো আমরা নেক্সট জেনারেশন আরও কাজ ক্রিয়েট করতে পারে। যেমন আমি এতজনকে মিট করি, যেমন অর্ণব টু ডিফারেন্ট মিউজিশিয়ানস, যারা বলে যে তারা বাবার খুব বড় ফ্যান, যারা বাবার থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করেছে। সো এখনকার অনেক মানে ফিল্ম মেকার, মিউজিশিয়ান, মানে অনেক কিছু কাইন্ড অফ ওই জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ করছে। সো আই থিঙ্ক একটা ছায়া আমরা পাবো, অ্যান্ড ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু ক্যারি দ্যাট লেগেসি। বাট এটাও ট্রু যে মানে দ্যাটস দ্য বিউটি অফ আর্ট। এখন যে এআই নিয়ে অনেক কথা হচ্ছে না, যে এআই কি আমাদেরকে রিপ্লেস করবে নাকি, মানে এআই দিয়ে অনেক মানে বই লেখা হচ্ছে, ফিল্ম শর্ট ফিল্ম বানায় ফেলতেছে মানুষ এআই দিয়ে। বাট ওটাই যে কিছু কিছু আর্টিস্টের ইন্ডিভিজুয়ালিটি থাকে যেটা এআই জীবনেও কপি করতে পারবে না বা রিপ্লেস করতে পারবে না। সো অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য বিউটি অফ হিউম্যান এক্সপ্রেশন, যে একজনের জন্ম হবে, তার মৃত্যু হবে, তার লাইফে সে ফাইনাইট কিছু কাজ করে যাবে, অ্যান্ড এটাই হচ্ছে বিউটি, যে এটা কাজটার একটা লিমিটেশন আছে, অ্যান্ড ওইটাকে আমরা ইন্সপায়ার হতে পারি, বাট উই উইল নেভার গেট দ্যাট অ্যাগেন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য বিউটি অফ ইট। আমার প্রশ্নটার আগে আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনি হুমায়ুন আহমেদের সন্তান, তো যে কোনো কথাতেই বা যে কোনো প্রসঙ্গেই এই জিনিসটা আসলে হুমায়ুন আহমেদের নিয়ে যে কোনো কিছু চলে আসবেই, হুমায়ুন আহমেদের সাথে কম্প্যারিজন, তার সাথে তুলনা, তার কাজ আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা। তবে আমি মনে করি ব্যক্তি হুমায়ুন আসলে সেটাকে সারপাস করতে পেরেছেন এবং সেই লেভেলে যেতে পেরেছেন। আর আমার প্রশ্নটা হচ্ছে আপনার আপকামিং মুভি নিয়ে, আপনার আপকামিং কিছু প্রজেক্ট নিয়ে যদি আমাকে জানাতেন। আপকামিং ফিল্ম একটু বলো। না, থ্যাংক ইউ সো মাচ, কথাটা খুবই সুইট ছিল, খুব ভাল লাগলো। অনেস্টলি আমি যে দেশের অনেকটুক সময় বাইরে থাকি আর বাইরে কাজ করি, কারণ ওইটাও ভাল লাগে যে বিদেশে থাকলে আমি ওখানে কমপ্লিট স্ট্রেঞ্জার, আমাকে কেউ চিনে না, আমাকে খালি কাজের জন্যই চিনে। বাংলাদেশে কোনো নিউজ রিপোর্টার ইন্টারভিউ করলে সবসময় ফ্যামিলির প্রসঙ্গ চলে আসে, কিন্তু ওই জন্য আমার ওইটাও ভাল লাগে যে মানে কি বলে, ব্যাটম্যানের ওই ফিল্মটা দেখছিলেন, ব্যাটম্যান বিগিনস। তো ব্যাটম্যানের প্রথম ওই ফিল্মটাতে দেখা যায় যে ব্রুস ওয়েন যে মানে ব্যাটম্যান হয়েছে, তার যে বাবা মা মারা যায় ছোটোবেলায়। সো তারপরে হচ্ছে সে একটা গ্যাংস্টারের কাছে যায়, যে তাকে বলে হচ্ছে যে ব্রুস ওয়েন তার কষ্ট নিয়ে কি জানি বলে, তখন ওই গ্যাংস্টারটা বলে যে ইউর ব্রুস ওয়েন, এভরিওয়ান ইন 1000 মাইল রেডিয়াস নোজ ইউর নেম, যে তুমি তোমার বাবা মা মারা গেছে বলে মানে না যে তুমি জীবনের কষ্ট জানো, যে তুমি আসলে কষ্ট বলে কিছু জানো না। তারপর হচ্ছে যে ব্রুস ওয়েন হচ্ছে যে পুরা ওয়ার্ল্ড ট্রাভেল করে, যে বিভিন্ন জায়গায় এসে কাংফু ফাইটিং শিখে। তো আমাকে ওটা অনেক ইন্সপায়ার করছিল ছোটোবেলায় ওই মুভিটা। আমি কাংফু ফাইটিং শিখি নাই, কিন্তু আমার ইয়ে ছিল যে মানে আমি এমন জায়গায় কাজ করতে চাই যেখানে মানুষ আমার নাম জানে না। ওইটা আমার জন্য খুবই পাওয়ারফুল। আমি প্রথম যে বললাম যে মশারির ফার্স্ট বাংলাদেশের অস্কার কোয়ালিফাইং ফিল্ম, ওই অ্যাওয়ার্ডটা হচ্ছে অ্যাটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে না, ওই অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা কাঠের একটা অ্যাওয়ার্ড, ওটা কাঠের মধ্যে নামটা ওরা হচ্ছে যে কার্ভিং করে দেয়। তো আমার খুবই মজা লাগে যে ওখানে ওরা আমার নামটার স্পেলিংটা ভুল করছে, আমার নুহাসও ভুল করছে স্পেলিং, হুমায়ুনও স্পেলিং ভুল করছে। সো এইটা আমার খুবই মজা লাগে যে আমার প্রথম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এমন একটা দেশ থেকে যেখানে তারা আমার নাম জানে না আর আমার নাম ভুল করেছে। সো ওইটাও খুব ভালো লাগে। আবার দেশেও এসে খুব ভালো লাগে, কারণ আসলে মানে ওই লেগেসিটা ধরে রাখতেও খুব ভালো লাগে। আর নেক্সট কাজ নিয়ে যে প্রশ্নটা, ফিউচার কাজ, ডেফিনেটলি সিনেমা নিয়ে কাজ করতে চাই। আমার মনে হয় যে সিরিজ অনেকগুলো করলাম, পেট কাটা সহ 200। সো নেক্সট আছে যে ফুল লেন্থ ফিচার করব। আর এখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফিচার ফিল্ম হচ্ছে, আর অডিয়েন্সরা দেখছি যে হলে যাচ্ছে ফিল্ম দেখার জন্য। সো প্লিজ আমি যখন ফিল্ম বানাই তখন দেখতে যেন, নাইলে কারণ প্রথমে হচ্ছে যে আমার কিছু একটা বানাবো, মেবি সেকেন্ড থার্ডটা হচ্ছে মিসরিয়ালিটি কিছু একটা বাবার কিছু বানাবো। সো যদি ওইটুকু পর্যন্ত দেখতে চান তাহলে ফার্স্টটাও দেখতে এসেন, যেটা আমার নিজের গল্প, ওইটা দেখতেও আসলেও ভালো হবে। সো চাচ্ছি যে হরর নিয়েও একটা কাজ করবো ফিল্মটা, চাচ্ছি যে হররটা একটু কন্টিনিউ করার, কারণ আমার মনে হয় যে এই ধরনের হরর কাজটা এত ভালো সাউন্ড সিস্টেম একটা থিয়েটারে অন্ধকারে দেখলে খুব মজা লাগবে। সো ডেফিনেটলি হরর নিয়েও কাজ করবো ফিচার ফিল্মে।
আবার কিছু ড্রামাটিক ফিল্ম নিয়েও কাজ করছে যেগুলো আসলে হরর জনরার বাইরে। সো ওটা নিয়েও খুবই এক্সাইটেড। সো হ্যাঁ, এখন পর্যন্ত আসলে এটুকুই বলার। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি যে বললেন হলে আপনি রিলিজ দিতে চান, এটা নিয়ে আপনাকে প্রশ্ন না আমার কিছু বলার ছিল। যেমন আমরা কনজুরিং দেখে ভয়ের থেকে মজা পাই বেশি, নান দেখেও তাই। তারপরে আবার পাকিস্তানি যে ডাবেগুলো বা টার্কিশ স্টিচিংগুলো, এগুলো দেখে আমরা খুব পার্সোনালি রিলেট করে ভয় পাই। কারণ এই যে এশিয়ান মুসলিম প্রধান দেশে আমাদের জিনের একটা ফিয়ার থাকে, তো ভয় পাই, কিন্তু আমরা খুঁজে খুঁজে আবার ওগুলোই দেখতে চাই। হ্যাঁ, তো আমার মনে হয় বাংলাদেশের একটা হিউজ অডিয়েন্স আছে যারা আমরা এগুলো দেখতে ভালোবাসি। তো আমার এটা ইচ্ছা যে আমরা কবে অ্যাকচুয়াল জিন নিয়ে এইসব নিয়ে আমরা হলে যেয়ে দেখতে পারবো। এইটা আপনি একটু বললেন যে আপনি হলে সিনেমা রিলিজ দিতে চান। আর আমার ফ্রেন্ডের একটা মজার প্রশ্ন ছিল, আপনার কি মনে হয় 700 টাকা দিয়ে আসলেও সংসার চালানো সম্ভব? না না, একদম আমার মনে হয় না 700 টাকা দিয়ে সংসার চালানো সম্ভব। এটা হচ্ছে যে কিছু ডায়লগ থাকে না, যে একটু মিডল ক্লাস টাইপের কিছু ডায়লগ, যেটা শুনে মনে হয় যে খুবই সুইট, আসলে এটা খুবই ননসেন্স। সো চেষ্টা করছিলাম ওই ডায়লগ দেওয়ার, যেটা মানুষ রিলেট করবে, কিন্তু আসলে ওটা কোনো মানে মিনিং নাই। সো হ্যাঁ, আর হরর নিয়ে হ্যাঁ এটা ঠিক বলছেন যে জিন নিয়ে নেক্সটটা জিন নিয়ে করবো না, অন্য আরেকটা মানে আমি বলবো যে জিন নিয়ে কিছু কাজ করলাম, মিষ্টি কিছু ছিল, জিন ছিল, পেতনি ছিল, আরও একটা দুইটা এন্টিটি আছে আমাদের কালচারে যেটা নিয়ে কাজ করা হয় নাই, সেটা নিয়ে কাজ করব। বাট হ্যাঁ, আমার মনে হয় যে রিলেটেবল হবে, হোপফুলি রিলেটেবল হবে। কিন্তু আবার হলের জন্য করবো, সো ভাবতেছি জানি না নাচ গান কি ঢুকাতে হবে, জানি না, চেষ্টা করবো একটা আইটেম সং কি দরকার আছে দেখি, জানি না যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ শিওর। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে প্রস্থেটিক্সের কাজে আসার পিছনে আপনার ইন্সপিরেশন কি ছিল আসলে? হ্যাঁ, আমাকে বলো। প্রথমত হচ্ছে আমি নিজে একজন হরর লাভার। আমার ছোটবেলা থেকেই বড় হওয়ার যে গল্পটা, সেটার মধ্যে আসলে হরর মানে ওতপ্রোতভাবে জড়িত। তো নর্মালি আমরা কি দেখি যে মানুষ হচ্ছে মেকআপ করছে, সুন্দর হচ্ছে, বা একটা সুন্দর মানুষকে দেখলে মানুষ খুবই মানে কমপ্লিমেন্ট দেয় যে ওয়াও নাইস। কিন্তু আমার কাছে সবসময় ছোটবেলা থেকে মনে হয়েছে যে যারা একটু ডিফারেন্ট তাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে, যে কেন আমরা তাদেরকে কেন আমরা অ্যাপ্রিসিয়েট বা কমপ্লিমেন্ট দিই না। কারণ আমরা যদি মানে একটা কথা আছে না যে নেচারাল বিউটি, বাট নেচার তো আসলে একদম স্মুথ না। নেচারের মধ্যে হচ্ছে অনেক ধরনের কি বলে যে লেয়ার আছে, বা হচ্ছে প্রবলেম থাকে, মানে যেটা হচ্ছে আমাদের ভাষার মধ্যে প্রবলেম, যেটা আমরা বলি যে স্মুথ না। তো সেখান থেকে আসলে প্রস্থেটিক নিয়ে কাজ করার আমার শুরু হয়, এবং একদম প্রথমে আমি এক্সপেরিমেন্ট শুরু করি হচ্ছে 2014-এ হ্যালোউইন মেকআপ দিয়ে। তো তখন হচ্ছে নর্মালি একটু ভুট্টুক সাদা ট্রাই করতেছিলাম, তখন মনে হলো যে এটা তো আসলে ফেক লাগতেছে, মানুষ তো মানে ভয় পাবে না, আমি নিজেই ভয় পাচ্ছি না, তো আমার যাকে দেখাবো তারা তো ভয় পাবে না। তো সেখান থেকে হচ্ছে আমার রিসার্চ করা শুরু হয়, এক্সপেরিমেন্ট করা শুরু হয়। এরপরে হচ্ছে আমি প্ল্যান করি যে আমি আসলে মিডিয়াতে আসবো, কিন্তু যেহেতু বাংলাদেশে আসলে এই মানে হ্যালোউইনটি আসলে বিগত 5-6 বছরে হচ্ছে আমাদের এখানে এতটা জনপ্রিয় হয়েছে, তার আগে ছিল না। তো যাই হোক, মানে যেটা চেয়েছিলাম যে হরর নিয়ে বা হচ্ছে হররের জন্য আসলে কিছু করব, তো সেখান থেকে আমার প্রস্থেটিকের জার্নি শুরু। যদিও প্রস্থেটিক শুধুমাত্র হররের জন্য না, প্রস্থেটিক অনেক বিশাল একটা সেক্টর। প্রস্থেটিক দিয়ে হচ্ছে আমরা আমাদের নর্মাল যে ওল্ড এজ মেকআপ আছে বা হচ্ছে ট্রান্সফরমেশন আছে, সেগুলো প্রস্থেটিকেরই কাজ। তো শুরুটা আসলে হরর, এবং আমার এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট ছিল আমার ক্যারিয়ারের, প্রথম কাজ হচ্ছে ফরেন্স হলে, এবং সেটাও হরর। তো সব কিছু মিলে আসলে হরর, মানে মেন যদি বলি এক বাক্যে সেটা হচ্ছে হরর। হ্যাঁ হ্যাঁ, কনগ্রাচুলেশন।
হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে ওই দিকে আপনার একটা আমরা ইনফ্লুয়েন্সার দেখতে পেয়েছি, সো দ্যাট ওয়াজ ভেরি কমেন্ডেবল। থ্যাংক ইউ সো মাচ। আসলে যখনই কেউ আমাকে এরকম কমপ্লিমেন্ট দেয় সেটার সাথে আসলে শুধু একা আমাকে কমপ্লিমেন্ট দিলে আসলে ভুল হবে, আমি বলবো সেটার অনেকটাই ক্রেডিট আসলে নুহাস ভাইয়ার কাছে যায়, কারণ সে আমাকে সেই সময় আসলে সুযোগ দিয়েছে যখন আমি একদমই নতুন, মানে আমার কোনো রকম কাজ করা হয়নি প্রফেশনালি, ইভেন আমি জানতাম না যে শুটিং কীভাবে হয়। সো সে ভাইয়া যদি আমাকে সুযোগ না দিত তাহলে মানে এটা আসলে হতো না। তো তার জন্য আসলে আমি আর কি আমার ডিরেক্টর এবং মেন্টরকে থ্যাঙ্কস দিব। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমি হচ্ছে অহাব হৃদয়, আমি এই বছর এসএসসি দিয়েছি, সামনে কলেজে ভর্তি হবে। তো আমার হচ্ছে ফিল্ম নিয়ে অনেক আগ্রহ, ইচ্ছা আছে ভবিষ্যতে সিনেমা বানানো। তো সেক্ষেত্রে আমার আসলে কোন কোন বিষয়ের দিকে ফোকাস রাখতে হবে একটু আইডিয়া নিতে চাচ্ছি। থ্যাংক ইউ। না শুনে ভালো লাগলো যে আপনার ফিল্ম নিয়ে ইচ্ছা আছে। সব এরিয়াতে আসলে ফোকাস লাগবে। আমি বলবো যে শর্ট ফিল্ম দিয়ে শুরু করতে পারেন। শর্ট ফিল্ম বানায় আমার পুরো লাইফ বদলে গেছে। সো আমি বলবো যে শর্ট ফিল্ম ডেফিনেটলি একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম। আমি বলবো যে আপনার কমিউনিটিকে মোবিলাইজ করার চেষ্টা করেন। এটা মানে হচ্ছে কিছু মানুষ আছে যারা আমাকে কয়েকদিন পরে ফেসবুকে বা ইনস্টাগ্রামে স্ক্রিপ্ট পাঠানোর চেষ্টা করে, বলছে নুহাস ভাই আমার স্ক্রিপ্টটাকে আপনি বানাবেন, আপনি কি পড়বেন, একটু ফিডব্যাক দেন। সেটা মানে রিয়েলিস্টিক গিয়ে বলি যে আমার যে ব্যস্ততা, আমি আসলে আমার নিজের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, আমার নিজের প্রজেক্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, সো আমার ফোকাস কিন্তু আমার কাজগুলোই হবে। এখন একটা যাকে আমি চিনি না, একজন আউট অফ নোওয়্যার, তাকে কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই টাইমটা দিতে পারবো না। তার স্ক্রিপ্ট পড়ারও হয়তো আমার টাইম থাকবে না, বা কিছু একটা বলা বা তার স্ক্রিপ্ট নিয়ে অ্যাডাপ্ট করা তো দূরের কথা, তার স্ক্রিপ্ট আমি খুলবো ওই মেসেজটা, ওইটাও অ্যাকচুয়ালি আমার জন্য নিয়ার ইম্পসিবল। হ্যাঁ, কিন্তু মানে আমার জন্য সেম জিনিস। এখন যদি আমি যখন প্রথম কাজ করছিলাম, আমার যে ভুলটা করি, আমি খুব সিনিয়র কিছু ক্যামেরার মানে কাজ করি, সিনেমাটোগ্রাফার, তাদের সাথে বা খুব সিনিয়র একজন যে আর্ট ডিরেক্টর, তার সাথে কাজ করার চেষ্টা করেছি। দেখলাম যে তারা আসলে আমাকে তেমন পাত্তা দিচ্ছে না। তারা হচ্ছে খুব বড় একটা দাদা, খুব বড় ভাই, বলছো তুমি এগুলা কি বানাচ্ছ, হরর টরর, এগুলো দূর, এগুলা কিছু হবে না। সো আমাকে তেমন মানে ভ্যালিউ করে নাই। সো যখন আমি আমার মানে যেমন স্বর্ণা বা বর্ষণ ভাই, মানে ওরা হচ্ছে কাইন্ড অফ আমার জেনারেশনেরই মানুষ, আমরা কাইন্ড অফ একসাথে কাজ শুরু করেছি, অ্যান্ড আমাদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা মানে আপনি করে বলি, তুমি করে বলি, ডাজন্ট ম্যাটার, আমাদের মধ্যে একটা খুবই রেসপেক্টফুল সম্পর্ক আছে। সো আই অলওয়েজ ফাইন্ড পিপল যে মানে আমার কমিউনিটির মানুষ যে আমার কথাটা বুঝবে, নট লাইক সবচেয়ে সিনিয়র আমি কাকে বের করতে পারবো, যে বেস্ট নায়িকা অফ বাংলাদেশ আমাকে কাস্ট করতে হবে, বেস্ট নায়ক না, সেই কাজকে যদি আমি পা ধরেও বলি হয়তো সে আমাকে ওই টাইমটা দিবে না। কিন্তু এমন একজনের সাথে কাজ করো, তোমার একটা ফ্রেন্ড বা তোমার একটা ক্লাসমেট যে তোমার জন্য রিহার্সাল করবে, এমন একটা জনকে নাও যে তোমার ক্যামেরা চালাবে, যে হয়তো কোনোদিন ক্যামেরা চালায় না কিন্তু তার অনেক আগ্রহ আছে, সেও শিখতে চায়, তুমিও শিখবা, সেও শিখবে তোমার থ্রুতে। সো তোমার নিজের একটা সার্কেল বিল্ড করো, তোমার নিজের একটা ফিল্ম কমিউনিটি বিল্ড করো। কারণ অনেক জন কিন্তু আছে বাংলাদেশ যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার, যারা তোমার মতোই জীবনে ফিল্ম বানায় নাই, বা তাদের ইচ্ছা আছে। ফাইন্ড দোজ পিপল অ্যান্ড ওয়ার্ক উইথ দোজ পিপল, এটা হচ্ছে আমার বেস্ট অ্যাডভাইস। আমি হচ্ছে নোয়াখালীর একটা ছেলে। তো আমি যখন নোয়াখালী থেকে ঢাকাতে প্রথম আসছি, তো তখন নোয়াখালীর বাসাটা আসলে এমন একটা বাসা যেটা কোনোভাবে আসলে লুকানো যায় না, মানুষ বুঝেই ফেলে যে আমি নোয়াখালী। তো আমি এটা থেকে একটু বের হওয়ার ট্রাই করি। আমি এটা জানি, কিন্তু আমি যে সিদ্ধ করে তো বাসাটা, সেটা তো আমাকে জানতে হবে। তো আমি সেটার জন্য অনেকভাবে ট্রাই করি, বাট কোনোভাবে কোনো কিছু হয় না। তো পরে আমি একটা সময় যখন বই পড়া শুরু করলাম, প্রথমে আমি হুমায়ুন আহমেদ স্যারের বই দিয়ে শুরু করলাম। তখন আমি ওটা পড়তে পড়তে একটা সময় আমি অটোমেটিকলি আমার কেন জানি ভাষাটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এমনকি আমার অটোমেটিকলি আমি শুদ্ধ চলিত ভাষায় করে, মানে এখন যতটুকু কথা বলতে পারছি, এটা হয়ে গেছে আর কি।
তো ওনাকে আমার খুব ইচ্ছে ছিল যে ওনার সাথে একবার দেখা করার, কিন্তু আমার হয়নি। কিন্তু আপনাকে দেখে আপনার আজকে এখানে এসে আপনার সাথে আপনার দেখাতে আমি আসলে অনেক ভালো লাগছে। তো হচ্ছে আপনার কাছে হচ্ছে আমি মনে করি এখানে আরও অনেকেই মনে করবে হয়তো যে ফিল্মটা শুধুমাত্র ইয়ে না, এটা শুধু বিনোদনের মাধ্যম না, এটা হচ্ছে সমাজ পরিবর্তন করার একটা মাধ্যম। তো আমি বলবো কি আপনি 200-তে যখন একটা পার্ট ছিল বেসুরা, তো ওখানে একটা কষাগুলো যখন ছোটো মেয়েকে ধীরে ধরে রাখে বা জিম্মি করে, তখন হচ্ছে ওরা একটা তালে তালে একটা গান গাইতেছিল। তো ওই গানের মাধ্যমে আমার মনে হচ্ছে ওখানে আপনি একটা মেসেজ দিয়েছেন। তো ওই মেসেজ নিয়ে যদি আপনি আরও খুবই বিস্তারিতভাবে একটু বলতেন। না, থ্যাংক ইউ আপনার গল্পটা শেয়ার করার জন্য। বলবো যে মানে আমিও তো বাবার অনেক বই পড়েছি, কিন্তু আমার বাংলার উচ্চারণও খুব বাজে, কিন্তু বাবার বই পড়েও লাভ হয় না, আমার উচ্চারণ তেমন ইমপ্রুভ হয় নাই, কিন্তু আপনার হয়েছে শুনে ভালো লাগলো। বাট অলসো আমি বলবো যে বি প্রাউড অফ বিং নোয়াখাইলা। আমার মনে হয় যেটা নিয়ে কোনো মানে ইয়ে হওয়ার কিছু নাই, যে মানে ওন দ্যাট। আই থিঙ্ক এটা একটা মানে নিজের অরিজিনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে আমরা ভ্যালু না দিলে আসলে আমরা মানে ইটস হার্ড। বেসুরের মেসেজ নিয়ে আসলে বেসুরে তো অনেক জিনিস আমরা ডিল করি। আমি বলবো যে একটা লেয়ার যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে একটা লাইন, যেটা আই থিঙ্ক অনেকে ভাবে যে ওইখানে কি অনেক কিছু বলা হচ্ছে নাকি। যখন বাচ্চা মেয়েটা হচ্ছে সে তার মধ্যে কোনো শিল্প নাই, সে পালানোর চেষ্টা করে, তখন কসাইরা বলে যে সমালোচকদের কথা বলে যে তুমি যদি তোমার মধ্যে যদি শিল্প না থাকে তুমি সমালোচক হয়ে যাবা, বা টিচারদের কথা বলে। ওইটা অ্যাকচুয়ালি ছিল কাইন্ড অফ একটা, আমি বলবো যে পুরো গল্পটা ছিল কাইন্ড অফ আদম হাওয়া নিয়ে একটা মেটাফর, যারা আমাদের কি বলে যে আমাদের মধ্যে যে গ্রিড, যে লোভ আছে ওইটা নিয়ে। কারণ শিল্প শেখার জন্য আসলে সময় লাগে, কিন্তু আমরা অনেকজন আসলে ওভারলি ইন্টেলেকচুয়ালাইজ করে ফেলি শিল্প জিনিসটাকে, অনেক ইগো নিয়ে জিনিসটা বানায় ফেলি। ইগো অ্যাওয়ার্ড মানে বাংলাদেশের কালচারাল ইনস্টিটিউটগুলো দেখলে আসলে ওটা দেখা যায় যে সবাই আসলে শিল্পটা কি শিল্পের জন্য করছে নাকি অন্য কোনো একটা মতলব নিয়ে করছে, বা পাওয়ারের জন্য করছে, বা ফেম সাকসেসের জন্য করছে। সো ঠিক অনেকগুলো লেয়ার ছিল, বাট মেইন ইয়েটা ছিল আসলে আমার সাথে একটা মিউজিক্যাল করার ইচ্ছা ছিল। সো আমি মনে করি যে হীরক রাজার দেশে আমার খুবই ফেভারিট একটা ফিল্ম, সো ওইটা থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। সো ওইটাই মেইন একটা আমি বলবো। আমি বলবো যে হীরক রাজার দেশে প্রচণ্ড এন্টারটেইনিং কমার্শিয়াল একটা সিনেমা, কিন্তু আবার খুবই সুন্দর একটা সোশ্যাল মেসেজ ছিল। সো ওইটাকে আমি একটা খুব ইন্সপিরেশন হিসেবে দেখি, যে একটা কাজ বোথ ইন্সপায়ারিং হতে পারে, বোথ এন্টারটেইনিং হতে পারে, প্লাস একটা মেসেজ থাকতে পারে। ইটস পসিবল।